আসসালামু আলাইকুম। আজ ১লা মে ২০২৬ সাল। রোজা রেখে রেখে ফজরের নামাজ পড়ে আসলে একটু কথা বলার জন্য বসলাম। বলাটা আসলে উচিত কিনা জানি না, তাই আমার কাছে হাদির কথাটা মনে পড়ে যে মানুষের জীবনের ৫০ বছর না বেঁচে যদি কিছুটা সময় মানুষের কল্যাণে কাজ করা যায় তাহলে মনে হয় সেটা ভালো। যাই হোক, ওসমান হাদি হওয়ার ইচ্ছা আমার নাই, কোনো বিখ্যাত লোক হওয়ারও ইচ্ছা নাই, ইউটিউবে পয়সা টাকা ইনকাম করার ইচ্ছা আমার নাই। দু একটা সত্যি কথা বলার ইচ্ছা আছে, বেঁচে থাকি আর মরে যাই। ওভাবে তো সত্যি কথা বলার সাহস নাই বা ভালো কাজ করারও তৌফিক এখন পর্যন্ত জানি না হয়েছে কিনা, চেষ্টা করি। তা আজকে যে কথাটা বলবো সেটা হলো চিকিৎসা নিয়ে। গতকালকে রাত্রে ঠিক ২টা-২.৫টার দিকে আমার ফোন আসছে, আমি ফোনটা ধরতে পারি নাই। সামান্য ব্যাপারগুলি নিয়ে আসলে খুব বিবেকে তাড়া দেয়। আমার বন্ধু, সে বরিশালে কম্পিউটার ব্যবসায়ী, নাম খোরশেদ, বাড়ি সাগরদি। তার ডিটেলস আমার কাছে আছে। সে ফোন দিল, সকালবেলা ব্যাক করলাম, বলল যে তার রাত্রবেলা ওয়াইফের সাথে, তার শ্যালকের সাথে ঝগড়া হয়েছে, মাথায় বাড়ি দিছে, মাথাটা ফেটে গেছে, হাসপাতালে ভর্তি হয়েছে। কিন্তু হাসপাতালে ভর্তি হওয়ার পরে সেলাই না করে বা না থামিয়ে তাদেরকে সিটি স্ক্যান দেওয়া হয়েছে। সিটি স্ক্যান না করে নাকি সেলাই করা যাবে না। তা আগে তো আমাদের সিটি স্ক্যান ছিল না। সিটি স্ক্যান হাসপাতালও আছে, রাত্রবেলা ২টার সময় সাধারণত মেডিকেল কলেজের হাসপাতালের লোকবলের সংকট হোক, যে কোনো কারণে হোক, সিটি স্ক্যান বন্ধ থাকে। তো ২টার সময় সিটি স্ক্যান নেওয়ার মানে হচ্ছে দেওয়ার সাথে সাথেই এটার মধ্যে একটা বিজনেস দাঁড়িয়ে যায়। এই রাত্রবেলা যারা আয়াবু আছে এরা টেনে নিয়ে যায়, যেভাবে পড়ুক রাত্রেবেলাই তাদের টেনে নিয়ে সিটি স্ক্যান করানো হয়েছে বরিশাল সিটি স্ক্যান থেকে। করানো হওয়ার পর তার ৪,৫০০ টাকা ব্রেন সিটি স্ক্যান, ২টা সিটি স্ক্যান, ২জন মানুষের ৯,০০০ টাকা বিল। সকালবেলা আমাকে ফোন দেওয়ার পরে বললো, আমার তো বন্ধু টাকা নাই, আমি খুব অসহায় অবস্থায় আছি, ৫,০০০ টাকা দিছি, এখন আর রিপোর্ট দেয় না, আর তার চিকিৎসাও করে না সিটি স্ক্যান ছাড়া। এখন কি করবো? আমি কই, আমার নাম্বার দাও, আমি দেখি কথা বলি। কথার পরিচয় যে দেওয়ার পরও বললাম যে, সে মালিক আমাকে বলে যে যে আয়াবু আনছে তাদেরকে দেওয়া লাগছে প্রতি সিটি স্ক্যানে ১,০০০ টাকা করে, ২,০০০ টাকা রেফারেল আছে, এত টাকা। তা ভাই আমি কি করব এখন? আমি বললাম, ও স্থানীয় মানুষ, ঝামেলায় পড়বেন, কমাই দেন। এই মানে আমার কথায় পরিচয় দেওয়ার জোর কাজ না হওয়ার পরে, ভয়ভীতি দেখার পরে ১,০০০ টাকা, ১,৫০০ টাকা কমাইছে। তার বলে, ভাই এই টাকা দিয়ে দেওয়া হয়েছে। তা আমার প্রশ্ন হলো, সিটি স্ক্যানে একটা সেলাই করবে, সেলাইটা রোগীটাকে রাখবে, রক্ত পড়া বন্ধ করবে, তারপরে সিটি স্ক্যানে যাবে। একটা মাথায় বাড়ি দিছে, মাথায় আঘাতগ্রস্ত হয়েছে, অল্প একটু কাটছে, একটা বা দুইটা, একটা বোঝাই যায়। তাহলে আসলে আমরা চাচ্ছিটা কোথায়? আমাদের এই দুই একজন মানুষের জন্য আমাদের মানে এই কারা এই কাজটা করে? আমার মাথায় মাসে এত মানে ধরে না। আয়া বুয়া এদের দূরত্ব যদি এত থাকে, এরা তো আর চিকিৎসা আছে সিটি স্ক্যান করায় নিয়ে যেতে পারে না, সাহস পায় না। এদের নিশ্চয়ই সাহস দেওয়ার মতো কোনো লোক আছে না। রাত্র ২টার সময় এই রিপোর্টটা দেখবে বা কি? সিটি স্ক্যান রিপোর্টটা সবাই বোঝেও না রাত ২টার সময়, কারণ আমাদের প্রফেসর থাকে না, ইমার্জেন্সি কল ছাড়া, দুই একটা ইম্পর্টেন্ট ই ছাড়া। তাহলে এইখানে আমরা সাধারণত কি বুঝতে পারি কেন এরকম হচ্ছে চিকিৎসা? এই গরিব মানুষগুলি নিয়ে, যে ৫,০০০ টাকা যার বরিশাল শহরে ব্যবসা আছে, বাড়ি আছে, সেও ব্যবসায় লস খেতে খেতে শেষ হয়ে গেছে, সে টাকা দিতে পারতেছে না। এটা একটা ব্যাপার। শেষ হলো, পরে আসলাম কলেজের একটা হসপিটালে, বেসরকারি হসপিটালের সামনে দেখা। আমার ছোটো ভাই একসাথে চাকরি করছে আমার বাবার সাথে। ছেলেটা সরকারি প্রজেক্টে ছিল, চাকরি নেই। বাচ্চাটা ভর্তি করে দিয়েছে এখানে, ৬ মাসের না ৮-১ বছরের বাচ্চা, জ্বর হয়েছে, ভর্তি করে দিয়েছে নিয়ে বইলা। যাই হোক, ভর্তি হয়েছে। সেফটি একজন ইঞ্জেকশন 1 গ্রাম, এতটুকু বাচ্চাকে দেওয়া হয়, ৭০০ টাকা করে এক একটা প্যাকেট। এক একটা কোম্পানি কিনলে কোনোটা ৪০০ টাকা একই ওষুধ, কোনোটা ৫০০ টাকা একই ওষুধ। ওষুধ কোম্পানিরও কোনো নির্দিষ্টই নেই, রেট নাই। একই অ্যান্টিবায়োটিক বিভিন্ন রেটে বিভিন্ন দামে বিক্রি করা হচ্ছে। মনে হচ্ছে যে এটা হচ্ছে মানে একটা এটা এটা কোনো মানে কোনো কোম্পানি আমাদের জন্য খাবার তৈরি করছে, কোনোটার মধ্যে যেমন মশলা বেশি দিছে, কোনোটা মশলা কম দিছে, এরকম একটা অবস্থা।
যাই হোক, সেই ছেলেটা কান্না দৃষ্টিতে বললো। আমি বললাম, তুমি কেন ভর্তি করেছো? মুখেও তো অ্যান্টিবায়োটিক দিলে বাচ্চাটা স্বস্তি থাকতো। অ্যান্টিবায়োটিক দেওয়ার ফলে বাচ্চাটা অসুস্থ হয়ে পড়ে। তারপর দেখলাম যে তাদের আমাদের মধ্যে এখন আইভি ইঞ্জেকশন দেওয়ার যে প্রবণতাটা, যেটা আমি গ্রামে গেলাম, গ্রামের ফার্মেসিতে বসলাম, কোয়াক ডাক্তার হইতে শুরু করে ফার্মেসি ম্যান, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, যে ফার্মেসির ব্যবসা করে সেই এখন রুগীর একটু সামান্য জ্বর হইলেই সেফটিএক্সন ইঞ্জেকশন 1 গ্রাম 2 গ্রাম 700 টাকা 800 টাকা, 7 দিন 7 × 14টা ইঞ্জেকশন। কোম্পানিকে বড়লোক করার যে পদ্ধতি, কোম্পানি করার যে একটা মানে মানে ভাইরাস ছড়াই গেছে এখন হাই পাওয়ার অ্যান্টিবায়োটিকের। তাহলে আমাদের তো এক হচ্ছে আমাদের প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে। এইটা কীভাবে রোধ করা যাবে? এটা আমাদের বিবেক যদি ভালো নয়, আমাদের চিকিৎসা ব্যবস্থার এতটা তলানিতে নামছে, এটা তো আপনার সবাই বুঝতে, সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু এই কথাটা কেউ কেউ বলতেছে, কিছু কিছু। যেমন আমার এক ঢাকা শিশু হাসপাতালের এক স্যারের সে অবাক করা কাণ্ড বলে যেই 90% রোগী নিউমোনিয়া বললে আপনারা এই হাই পাওয়ার অ্যান্টিবায়োটিকগুলি দিচ্ছেন, আসলে তারা নিউমোনিয়ার রোগী না। আমাদের কাছে আসলে আমরা সামান্য অন্য ট্রিটমেন্ট দিয়ে রোগী ভালো হয়ে যাচ্ছে। হ্যাঁ, কোনটা নিউমোনিয়া, কোনটা একটা জ্বর, ভাইরাস জ্বর হইলে ভাইরাস জ্বর তো সাধারণত 3 দিনের আগে ভালো হয় না, যে কোনো ওষুধ দেওয়ার ওষুধ, আমরা যেটা বুঝি। এখন আমরা কম শিক্ষিত লোক, এক কোম্পানির লোক আমার কাছে আসে, যে কোনোভাবেই আমার কাছে একটু ধরা নিয়ে আসছে তার বসন্তের শাড়ি আমার ওয়াইফের জন্য। আমি বললাম যে, আমার বউ শাড়ি দেওয়ার দায়িত্ব তো আপনার না ভাই, কয়দিন পরে তো পেন্টির মাপ চাবেন। এখন গেলাম বই কিনতে বাচ্চার জন্য, বই কিনতে গেলাম আমার বন্ধুর দোকানে, লাইব্রেরি, আশরাফিয়া লাইব্রেরির কাছে। সে বলে দিয়া এক প্রকাশনী, বলে এই কোম্পানির বই লেখছে, কারণ এরা 2 কোটি টাকা বিভিন্ন স্কুলের যারা বই সাজেস্ট করে, এদের নাম আমি বললাম না, এরা কি শিক্ষক না কি অন্য মানুষ না অফিস সহকারী কেরানি, এটাও তারা বলছে। এটা সরাসরি বললে হয়তো বা আমি যেহেতু ডকুমেন্ট নাই, 2 কোটি টাকা তারা এই বইটা প্রকাশ করার জন্য, শুধু পড়ার জন্য যাতে কিনে ছাত্ররা, তারা সে একটা বড় লাইব্রেরিয়ান, অনেক বড় ব্যবসায়ী। এখন আমাকে আমাকে নষ্ট করছে আমার কোম্পানি, আমাকে গিফট করে আমি লোভ সামলাইতে পারি না, আমি আজে বাজে জিনিস খাওয়াচ্ছি মানুষে। আমার মনে হচ্ছে আমি আমাকে দিয়ে আমার দেশের পরিস্থিতি পরিবেশ বুঝতেছি। ইফতারি নিয়ে আসে, আমি কি বেটা সারাদিন রোজা রাখা, তোর এই পচা ইফতারি, সারাদিন রোজা রাখি আল্লাহকে খুশি করার জন্য তুই আমার বাসায় ইফতারি নিয়ে এসে লাথি মাইরা তোর ইফতারি তোরে ফালাই দেবো এখানে। ইফতারি নিয়ে আসিস, ওটা ফাজিল, যা। এই যে এখন দেশের একটা অবস্থা, এই নৈতিক অবক্ষয় কেন হচ্ছে আমাদের? এত শিক্ষা অর্জন করে আমরা কেন এত নিচের দিকে নেমে যাচ্ছি? এটা তো আসলে সামাজিকভাবে রোধ করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে সবাই বোঝার তৌফিক দিক। সুদ আমি নিজেও খাই, জোর করেও খাওয়াই, সুদে ব্যবসা করি না, কিন্তু জোর করে আমাদেরকে সুদ ঘুষ খাওয়ানো হচ্ছে। এটা আমি বুঝি সামাজিক অবক্ষয় সৃষ্টি হয়ে গেছে, এখান থেকে আমাদের সবাই বের হওয়া উচিত। আসসালামু আলাইকুম।